গণভোটে হ্যায়ের পক্ষে ভোট চাইলেন তারেক রহমান। বিকেলে বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায়। প্রস্তুত নেতাকর্মীরা। প্রচারণার 10ম দিনে জমজমাট ভোটের মাঠ। ভোটারদের কাছে গিয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। চট্টগ্রামে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারার প্রতিবাদে শাটডাউন। বন্ধ আংশিক কার্যক্রম। ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। এবং নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরে বাড়ছে সন্ত্রাসী তৎপরতা। অবৈধ আগ্নেয়াস্ত্রের দাপটে আতঙ্কিত ভোটার, উদ্বেগে প্রার্থীরাও। রংপুরে নির্বাচনী জনসভায় গণভোটে হ্যায়ের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিস্তাপাড়ের মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে নির্বাচিত হলে অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন বিএনপি প্রধান। 24-এর অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ বৃথা যেতে পারে না মন্তব্য করে একটি দল নির্বাচন বানচালের পায়তারা করছে বলে অভিযোগ করেন। বিএনপির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে নিজ দল ও জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। শুক্রবার পরন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মতোই জনস্রোতে এক পর্যায়ে পরিপূর্ণ রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। মাঠের ধারণ ক্ষমতা ছাপিয়ে চারিদিকে লোকে লোকারণ্য, স্লোগান মিছিলে মুখর পুরো এলাকা। অপেক্ষার পালা শেষে রাত 8:30টার দিকে সমাবেশস্থলে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে লাখো জনতা। এখন আমি আপনাদের কাছে আজ থেকে 2 যুগ আগে জাগুবাহের তিস্তা বাঁচাই আন্দোলনে এসেছিলেন তারেক রহমান। এর মাঝে সরকার পরিবর্তন হলেও তিস্তাবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি। স্বাধীনতা বিরোধী একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলের মহাসচিব। তাদের মানুষ যদি জুলাই আন্দোলন ও সংস্কার ইস্যুকে সামনে এনে ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যার পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি সরকারে গেলে যারা এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন তাদের ঋণ মওকুফের ঘোষণাও দেন তিনি। আমূল পরিবর্তন করতে পারবো। একটি দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। বিএনপি একমাত্র পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। বাংলাদেশ ভালো থাকলে দেশের বাসিন্দারাও ভালো থাকবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। এই অঞ্চলে আগের এবং বর্তমান মিলিয়ে ভোটের সমীকরণে যথেষ্ট জটিলতা রয়েছে। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং যে প্রতিশ্রুতি দিলেন তাতে ভোটের বাড়তি সমীকরণ যোগ হবে বলে মনে করে তৃণমূল। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভোটের বল নিজেদের কোর্টে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে বিএনপি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, রংপুর। নির্বাচনী প্রচারণায় আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুর থেকে ঢাকায় ফেরার পথে দুপুর 2টায় সিরাজগঞ্জ পাইকপাড়া বিসিক শিল্প পার্কের জনসভায় ভাষণ দেবেন। তার আগমন ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। ব্যানারে ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সিরাজগঞ্জ জনসভা শেষে টাঙ্গাইলে অংশ নেবেন তারেক রহমান। বিকাল 4টায় যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে ভাষণ দেবেন। এটি টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা। দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের সিরাজগঞ্জের নেতা কর্মীদের এবং সাধারণ মানুষের মধ্যে প্রচুর সাড়া আছে। যদিও খুব শর্ট টাইমে এটা হচ্ছে, আমি আশা করি এই জায়গাটা মানুষে ভরে যাবে, একটা জনসমুদ্রের সৃষ্টি হবে। 2 যুগ পর সিরাজগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের প্রস্তুতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, জনসভার প্রস্তুতি এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস সব মিলিয়ে জানাবেন।
সানজিদা দীর্ঘ প্রায় ২০ বছর পর কিন্তু সিরাজগঞ্জে পদার্পণ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তো তার আগমনকে ঘিরে কিন্তু সিরাজগঞ্জের যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্ক এলাকা। ঠিক আমার পেছনেই যে মঞ্চটি দেখছেন এই মঞ্চতেই কিন্তু এই তারেক রহমান আজকে আসবেন এবং এই দুপুর ২টার সময় কিন্তু তার এই এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং তারপরেই কিন্তু তিনি এই জনসভায় বক্তব্য দেবেন। তো তার এই জনসভাকে ঘিরে কিন্তু সিরাজগঞ্জ জেলা বিএনপি কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে কিন্তু গত ২ দিন হলোই কিন্তু এই মঞ্চ এবং সভাস্থলের যে কর্মযজ্ঞ রয়েছে সেটি কিন্তু পুরোদমে চলছে এবং এখন কিন্তু শেষ পর্যায়ের কাজ কিন্তু চলছে। তো এই এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে তিনি হচ্ছে বগুড়া থেকে সিরাজগঞ্জে দুপুর ২টায় এই জনসভাস্থলে পৌঁছাবেন এবং এই মঞ্চে উঠে কিন্তু এই যে যারা নেতাকর্মী আছে এবং যারা এই জনসভায় উপস্থিত হবেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভাষণ দিবেন এবং সিরাজগঞ্জের এই যে ৬টি সংসদীয় আসন এবং পাবনার সংসদীয় আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী আছে তাদের কিন্তু এই জনসভাস্থলে কিন্তু তিনি পরিচয় করিয়ে দিবেন এবং তার আগামী নির্বাচনকে ঘিরে তার তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তো আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই জনসভাকে ঘিরে যারা সিরাজগঞ্জের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কাজের তদারকি করছেন এবং এই বিভিন্ন প্রান্ত থেকে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জের বাইরে থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ধীরে ধীরে এই জনসভাস্থলে কিন্তু লোকজন আসতে শুরু করেছে। তো এখন হচ্ছে এই জনসভাস্থলের শেষ মুহূর্তের যে কাজ রয়েছে সেটি কিন্তু চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু যে অতিরিক্ত যে এই ফোর্স রয়েছে সেটি মোতায়েন করা হয়েছে এবং এই পোশাকে এবং সাদা পোশাকে কিন্তু তারা বিভিন্নভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করছেন। তো এই এখন পর্যন্ত শুধুমাত্র অপেক্ষা যে কখন এই তারেক রহমান আসবেন এবং তার জনসভাটি শুরু হবে, এটি নিয়েই আসলে মূলত নেতাকর্মীদের মধ্যে এখন উচ্ছ্বাস কাজ করছে। তো এই ছিল সিরাজগঞ্জের তারেক রহমানের জনসভা স্থল থেকে সর্বশেষ। সানজিদা। খালিদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী জনসংযোগের ১০ম দিন আজ সকাল থেকে চলছে জমজমাট প্রচারণা। ভোটারদের মন জয়ে নিরন্তর ছুটছে প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন রাজপথ থেকে মেঠোপথ। চাঁদপুর ৪ আসনে উঠান বৈঠক, হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে হাত পাখা প্রতীকে ভোট প্রার্থনা করছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। কুশল বিনিময় করেন ভোটারদের সাথে, অংশ নেবেন জনসভায়। এদিকে কুষ্টিয়ায় বাবুর আলী গেইটে ভোটারদের সাথে গণসংযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীমুল হাসান অপু। অলিগলি চষে বেড়াচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। নির্বাচনী প্রচারণার খবর জানাতে মুন্সিগঞ্জ ও কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি মুন্সিগঞ্জে সহকর্মী সুজন হায়দার জনির কাছে। জনি, মুন্সিগঞ্জের প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? এছাড়া তাদের প্রার্থীদের প্রতি কি প্রত্যাশা আছে ভোটারদের, সব মিলে জানাবেন। সঞ্জিদা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর একেবারে সন্নিকটের জেলা, প্রাচীন জনপদ মুন্সিগঞ্জেও কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে উৎসবের আমেজ সেটা বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ জেলার যেটি ৩ আসন, মূলত গজারিয়া এবং মুন্সিগঞ্জ সদর নিয়ে গঠিত এই আসনটিতে কিন্তু ৮ জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই আসনটিতে যেমন প্রবীণ প্রার্থী রয়েছে তেমন নবীন কিছু প্রার্থীও কিন্তু এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি এমন একজন নবীন প্রার্থীর সাথে এখন যুক্ত হব। তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ শিমুল। আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচন ঘিরে আপনার প্রত্যাশা কি এবং কেমন সাড়া পাচ্ছেন? জি, আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তথা গণতন্ত্র মঞ্চে মনোনীত প্রার্থী কোদাল মার্কারে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমরা এবার একটু ভিন্নতা দেখছি আমরা, কারণ হচ্ছিল মানুষ, আপনারা জানেন যে সেই মুক্তিযুদ্ধের পর থেকে আজকে মানে দীর্ঘ বছর কিন্তু কেটে গেল, মানুষের যে আসলে হয়তোবা মানে কি রোড ঘাট বা ব্রিজের কালভার্টের পরিবর্তন হয়েছে বা
উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের যে বাক স্বাধীনতা, মৌলিক চাহিদা, মানুষের যে নিরাপত্তা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, আপনারা জানেন বর্তমানে যে মবের যে সৃষ্টি হচ্ছে, এবং যে আমাদের যে বিদেশি, আপনারা জানেন মুন্সিগঞ্জে যে প্রবাসীরা রয়েছে, সে প্রবাসীদের যে পরিবারদের যে নিরাপত্তা, সে নিরাপত্তার জায়গায় কিন্তু আজও পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমরা এখনো নানান জায়গায় জবরদখলের খবর পাই। অর্থাৎ মানুষ এখন নির্বাচন ঘিরে কেমন সাড়া পাচ্ছেন জনগণ? আমি এই মুহূর্তে মনে করছি যে আমি দেখছি যে বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি আমি, মানুষ এখন পরিবর্তন চায়, আর সন্ত্রাস দেখতে চায় না, নিপীড়ন দেখতে চায় না, চাঁদাবাজ দেখতে চায় না, মানুষ চায় পরিবর্তন, শান্তিতে চায়। তারা মনে করে যে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা হবে, সেই ক্ষেত্রে নতুন প্রার্থী, নতুন মার্কাকে ভোট দিবে তারা। সেক্ষেত্রে আমার যে মার্কা কোদাল মার্কা, সাড়া পাচ্ছি আমি। ধন্যবাদ আপনাকে। সানজিদা, আপনি শুনছিলেন একজন তরুণ প্রার্থী, যিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী, তার প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। তো সানজিদা, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। সাজ্জাদ, মুন্সিগঞ্জের নির্বাচনের প্রচার খবর জানছিলাম আমরা, এবার আপনি আমাদের জানাবেন কুষ্টিয়া নির্বাচনী প্রচারণা এবং প্রার্থী ও ভোটারদের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে আপনি জানেন যে প্রচার প্রচারণা কিন্তু জমে উঠছে, দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের। এই ব্যস্ত সময় পার করছেন প্রার্থী, তাদের সমর্থক এবং দলীয় যারা নেতা আছেন, তারা কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। তো আমি আছি এই মুহূর্তে কুষ্টিয়া শহরের বাবর আলী গেটে। এখানে কিন্তু কুষ্টিয়া সদরে যিনি বিএনপির প্রার্থী আছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার, তার পক্ষে এখানে ভোট চাচ্ছেন জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শামীমুল হাসান অপু। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো, আসলে আপনারা তো প্রচারণা চালাচ্ছেন এবং নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং আপনাদের প্রার্থী জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাস, একই সাথে কুষ্টিয়ার 4টি আসনে জেলা বিএনপির প্রার্থীরা আসলে জয় হতে পারবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি নিউজকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কুষ্টিয়া সদর আসনের বাবর আলী গেটে এখানে দাঁড়িয়ে আমরা গণমানুষের মাঝে লিফলেট বিতরণ করছি। আসলে বিষয়টা দেখেন, দীর্ঘ 16-17 বছর যেখানে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ ছিল না, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, তাই দীর্ঘদিন পর যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের ন্যায় কুষ্টিয়া সদর আসনে এবং 4টি আসনে ব্যাপক গণমানুষ আমাদেরকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। এবং এই অঞ্চল আপনারা দেখবেন যে কুষ্টিয়া কিন্তু একটি, আপনি যদি 1979 সাল, 91 সাল, 96 সাল, 2001-08 নির্বাচনে বিশ্লেষণ করে দেখেন, তাহলে এই অঞ্চল কিন্তু একটা বিএনপি অধ্যুষিত অঞ্চল এবং এখানে বরাবরই এই এলাকার গণমানুষ কিন্তু বিএনপির প্রার্থীদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে। তো এবার ঠিক আমরা মনে প্রাণে বিশ্বাস করছি যে 4টি আসনে আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছি এবং আমাদের প্রার্থীদের সমর্থনে, ধানের শীষ প্রতীকের সমর্থনে আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি আমরা অসংখ্যবার আমরা গিয়েছি এবং আর মাঝে যে 8-10টি দিন রয়েছে এর মধ্যে আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি এবং ব্যাপক আশাবাদী যে ইনশাল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনের মধ্যে 4টি আসনে ইনশাল্লাহ এই কুষ্টিয়ার গণমানুষ বিএনপির প্রার্থীদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবে। ধন্যবাদ আপনাকে। সানজিদ, আসলে শুনছিলেন যে প্রার্থী এবং তাদের সমর্থকরা আসলে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সবার কাছে ভোট প্রার্থনা করছেন এবং 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এই নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে কুষ্টিয়ার 4টি আসনেই দলীয় নেতারা মনে করছেন যে ধানের শীষের প্রার্থীকে তারা জয় করতে পারবেন। তো সানজিদা, এই ছিল আমার কাছে সর্বশেষ কুষ্টিয়া থেকে। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, এই মুহূর্তে কোন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন এবং তিনি প্রার্থীদের কি ধরনের প্রত্যাশা দিচ্ছেন জানাবেন? আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ভোলায় কিন্তু উৎসবমুখর পরিবেশে আসলে প্রচারণা চলছে। ভোলায় এবার 4টি আসনে 24 জন প্রার্থী আসলে আপনার ভোটে লড়ছে। তো আমরা যদি আপনাকে বলি যে প্রার্থীরা কিন্তু সকাল থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রচারণা চালাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। তো আমরা যদি দেখাই যে আমাদের একজন প্রার্থী রয়েছে এখানে, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের যে প্রার্থী রয়েছেন, উনি কিন্তু সকাল থেকেই ভোলার বিভিন্ন পাড়া মহল্লায় আপনার তার যে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করেছে। আমরা তার সাথে কথা বলবো, জানবো তার কথা। আসলে আপনি তো পাড়া মহল্লায় যাচ্ছেন এবং ভোটারদের সাথে কথা বলছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং আপনার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? ধন্যবাদ ডিবিসি নিউজ কর্তৃপক্ষ সহ যারা দেখছেন সবাইকে।
ধন্যবাদ দ্বীপজলা ভোলার এক আসনের আমাদের সর্বস্তরের সকল ভোটারগণকে। আমি পাড়ায় মহল্লায় যাচ্ছি, এটা নতুন না, আমি নিয়মিতই যাচ্ছি। এই গণসংযোগ, এই লিফলেট বিতরণ, এখন নির্বাচনী যে এটা প্রচার চলছে, এটা আমার মহল্লা, এখানে জন্মস্থান, এখানে আমি ব্যাপক রেসপন্স পাচ্ছি ইনশাল্লাহ। জি, আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোথাও বাধার সম্মুখীন হচ্ছেন কিনা বা আপনার কোনো শঙ্কা আছে কিনা নির্বাচন নিয়ে? এই পর্যন্ত আমি নিজে বাধার সম্মুখীন হইনি, কোথাও আমাকে বাধা দেয় না, তবে আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় কর্মীদেরকে বাধা প্রদান করা হয়েছে। আর যেটা শঙ্কার কথা বলছেন, সেটা আমরা দেখছি যে আমাদের নামে কিছু প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ভোলা এক আসনে হাত পাখার যে গণজোয়ার উঠেছে, সেটাকে ঠেকানোর জন্য কিছু দল বলতেছে যে হাত পাকা উঠে গেছে বা হাত পাকা কারো এখন নাই। এই যে একটা মিথ্যা কথা, হাত পাকার সবচেয়ে বেশি প্রচার প্রসার এই ভোলায় হয়। এবং আমি আজকে থেকে না, আমি তো মেহমান হিসাবে আসি নাই, আমি এই এলাকায় আমার জন্ম, এখানে আমি থাকি, সব সময় আমি জনগণের সাথে আসি। সুতরাং যারা মেহমান হিসাবে আসছেন ভোলাবাসী, তাকে নয়, আমাকে এই জন্য বিজয় করবে, আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমাকে সবসময় এখানে কাছে পাওয়া যায়, আমি তাদের সাথে অতীতে ছিলাম, আছি, আগামীতেও থাকবো, এই বিশ্বাস এই ভোলাবাসীর আছে। এবং তরুণরা আমাকে ব্যাপক রেসপন্স করতেছে, আমার ফিডব্যাক ভালো। নারীদের আমি ইনশাল্লাহ যদি হই, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা, তাদের নিরাপত্তা, ভোলায় উন্নয়ন, আপনারা জানেন যে গ্যাস নিয়ে আন্দোলন, সেতু নিয়ে আন্দোলন, এগুলো আমি করে যাচ্ছি ভোলা সেতু কমিটির সেক্রেটারি হিসাবে, বিডিএফ এর সভাপতি হিসাবে। এগুলো আমার যে উন্নয়ন প্রতিশ্রুতি। আর আগামী ভোলাতে কেউ উন্নয়নের নামে যে কথা বলবে সেটা হবে না। আমি বলতেছি যে উন্নয়নের নামে কমিটমেন্ট, উন্নয়নের নামে বরাদ্দ, সঠিক বরাদ্দ জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আগামীতে ভোলায় এক আসনে ইনশাল্লাহ হাত পাখা বিজয়ী হবে। যেমনটা শুনছিলেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেখানে কিন্তু ভোলার 4টি আসনে প্রায় 16,90,600 বেশি ভোটার কিন্তু অংশ নেবে। সেই ভোটে কারা বিজয়ী হবেন, এই বিষয়টি কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তো সঞ্জিদা, এই ছিল ভোলা থেকে। অচিন্ত, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে বন্দর ভবনের সামনে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, বন্দরের কার্যক্রমের কি পরিস্থিতি আর আন্দোলনকারীরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি বন্দরের 4 নম্বর গেটে। মূলত আজকে সকাল থেকে বন্দরের অভ্যন্তরে সকল ধরনের কার্যক্রম এই মুহূর্তে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আপনারা জানেন গত বৃহস্পতিবার তারা একটি কর্মসূচি আসলে ঘোষণা দেয়। আজকে শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সকল ধরনের কাজ তারা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং আগামীকালও তারা একই অবস্থা। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি এখানে যারা আন্দোলনকারী তারা বন্দরের বিভিন্ন গেট অবস্থান নিয়েছে এবং যারা ভেতরে কাজ করছে তাদেরও কিন্তু নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের যেটি দাবি সেটি হচ্ছে কোনোভাবেই ডিপি ওয়ার্ল্ড অর্থাৎ দুবাই ভিত্তিক যেটি আপনার প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে কোনোভাবেই দেওয়া যাবে না। এবং এদিকে বন্দর কর্তৃপক্ষ বলেছে যারা বন্দরের যে চাকরিবিধি না মেনে আন্দোলন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটু আসতে চাই যারা আন্দোলনকারী, আজকে আপনাদের কি অবস্থা যদি বলতেন সর্বশেষ? আজকে সকাল থেকে বন্দরের শ্রমিক কর্মচারীরা চট্টগ্রাম বন্দরের এই নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালন করছে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কোনো কাজ হচ্ছে না, সমস্ত অপারেশন বন্ধ আছে। এবং আমরা নিশ্চয়ই মনে করি যে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে, বন্দরের কর্মচারী হিসেবে আমি আমার গণতান্ত্রিক বা নৈতিক যে প্রতিবাদ, আমি আমার কর্ম থেকে বিরত থেকে আমি সরকারকে বোঝাতে চাই যে আমরা কোনো অবস্থাতে চট্টগ্রাম বন্দরের এই অংশ কোনো বিদেশি কোম্পানিকে দিতে চাই না। ফলশ্রুতিতে সরকার বা কর্তৃপক্ষ যে কাজগুলো করছেন অত্যন্ত নিন্দনীয়। গতকালকে থেকে আপনার ধন্যবাদ। আসলে আপনারা জানেন দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে। বন্দরকে নিয়ে যখন নানা ধরনের অস্থিরতার কোনো সংকট সৃষ্টি হয় তখন সংযুক্ত হয়ে পড়েন এখানকার যারা ব্যবসায়ী বা আমদানিকারকরা অর্থাৎ বন্দর ব্যবহারকারীরা। তো যেমনটি বলছিলেন এই মুহূর্তে বন্দরের অভ্যন্তরে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, তবে বন্দরের বহির্নগরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরের অভ্যন্তরে কোনো পণ্যবাহী কোনো ট্রাক বা লরি বের হচ্ছে না এবং বন্দরে কোনো গাড়ি আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরে বাড়ছে সন্ত্রাসী তৎপরতা। অবৈধ আগ্নেয়াস্ত্রের দাপটে আতঙ্কিত ভোটাররা। গত 3 মাসে ঘটেছে 3টি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা। সম্প্রতি অস্ত্র তৈরির একটি কারখানা উদ্ধার হলেও স্থানীয়দের অভিযোগ মাঠ পর্যায়ে এখনও রয়ে গেছে বিপুল অস্ত্র, এমনটি বলছেন তারা। উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থীরাও। প্রশাসন বলছে অস্ত্রধারী সন্ত্রাসী কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার হচ্ছে অস্ত্র। অব্যাহত থাকবে এমন অভিযান। সময় ঘনিয়ে আসতেই লক্ষ্মীপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী তৎপরতা। জেলার বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের প্রকাশ্য মহড়ায় আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মাঝে। বিশেষ করে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকা ও মেঘনা নদীর রামগতির চরাঞ্চলে রাত নামলেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক মততে গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি চন্দ্রগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর থেকে জনমনে ভীতি আরও বেড়েছে। নির্বাচন ঘিরে মাঝে মধ্যেই হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। বিভিন্ন জায়গায় হামলা বা বিভিন্ন জায়গায় অস্ত্রবাজি অনেক কিছু দেখা যাচ্ছে। সব অস্ত্র উদ্ধার করতে পারে না প্রশাসন এখনো। এক সময়ের পুরাতন সন্ত্রাসী বাহিনীগুলো 75% সন্ত্রাসী বাহিনী এখন সক্রিয়। আমরা কাস্টমার না পাওয়ার কারণ হচ্ছে মানুষ তো ভয়ে আসতেছে না, রাস্তায় উঠতেছে না ভয়ে, কারণ মানুষের নিরাপত্তা নাই। আমরা যেন প্রয়োজনে অপ্রয়োজনে সুন্দরভাবে বাইরে চলাফেরা করতে পারি, আমার এটি ওদের কাছে রিকোয়েস্ট রইল। যদিও সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বলছেন অবৈধ অস্ত্রের কাছে কেউ নিরাপদ নয়। এনসিপি যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কল করে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, তাদের বাসা বাড়িতে গিয়ে তাদের মা বাবাকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিভিন্ন জায়গায় অস্ত্রের কারখানা পাওয়া যাচ্ছে। এখনো প্রতিটি জায়গায় গোটা বাংলাদেশে লক্ষ্মীপুর সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সরকার এখনো তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগের শাসনামলে কিছু বিশেষ ব্যক্তির কারণে এই এলাকার অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে এবং একটা সন্ত্রাসী ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল বিদায় এই প্রাসঙ্গিক কথাটা বারবার চলে আসছে। লক্ষ্মীপুরে 496টি ভোট কেন্দ্রের মধ্যে 215টিকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোট ঘিরে সতর্ক অবস্থানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। ইতিমধ্যে আমাদের জেলা পুলিশ 991 জন ফোর্স কিন্তু অ্যাক্টিভ আছে। পাশাপাশি সেনাবাহিনীও হচ্ছে সামনে টহল তো চালু আছে। 200 জনের মতো ফোর্স সেনাবাহিনী কাজ করছে। বিজিবিরও টিম নামবে, আনসারের ফোর্স আছে। নিরাপত্তার ব্যাপার কোনো ইয়ে নেই এবং হচ্ছে 15 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে, 4 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে। আশা করছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। ভোটারদের প্রত্যাশা, নির্বাচনের আগেই হবে কার্যকর ও দৃশ্যমান অভিযান। নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে ভোট। ডিবিসি নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন উদ্দিন শুভ। সুমন, শস্ত্র উদ্ধারে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন জানাবেন। সারা দেশের নাই লক্ষ্মীপুরেও 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ বিরাজ করছে। এখানকার সাধারণ ভোটার এবং মানুষরা ভোট দেওয়ার জন্য তারা উদার আগ্রহে রয়েছে। তবে সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের কারণে সাধারণ ভোটার এবং মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি গত 1 মাসে এখানে দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং গত 3 মাসে 5টি হত্যাকাণ্ডের ঘটনা এখানে ঘটেছে। তবে সাধারণ মানুষ এ নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন এবং সাম্প্রতিক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র এবং কারখানার মালিককে উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রসহ কারখানার মালিককে উদ্ধার করা হলেও তার কাছ থেকে সন্ত্রাসী বাহিনী অথবা যারা এই অবৈধ অস্ত্রগুলো নিয়ে ব্যবহার করছেন অথবা যাদের কাছে রয়েছে তাদেরকে এখনো আটক করা সম্ভব হয়নি অথবা গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যার ফলে এখানকার সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বাড়ানোর জন্য আইন শৃঙ্খলা তারা জোরদার করেছেন এবং সন্ত্রাসী বাহিনী দমনে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে তারা তৎপর রয়েছেন। এছাড়া লক্ষ্মীপুরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। তবে সব কিছু মিলিয়ে সাধারণ মানুষরা চাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্বিঘ্নে সুস্থভাবে যাতে তারা ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিতে পারেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার সাধারণ মানুষ এবং ভোটাররা। সুমন, ধন্যবাদ আপনাকে। পিরোজপুর 1 ও 2 সংসদীয় আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি এই 2 উপজেলার ভোটাররা।
জেলার নাজিরপুর এবং নেসারাবাদ উপজেলার ভোটারদের ইচ্ছের উপর নির্ভর করবে এই দুটি আসনের টিকিট নিয়ে কারা সংসদে পা রাখবেন। কারণ একটাই, সর্বোচ্চ সংখ্যক ভোটার সংখ্যা ও এই দুই উপজেলাতেই। এছাড়া এখানকার ভোটারদের একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় ভোটের মাঠে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ, যে কারণে তাদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরাও। পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ১ আসন। এই আসনে মোট ভোটারের শতকরা ৪২ ভাগ ভোটার নাজিরপুর উপজেলায়, যাদের মধ্যে শতকরা প্রায় ২৮.৫ ভাগ ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের। বিগত নির্বাচনগুলোতেও এই উপজেলার ভোটাররা প্রার্থীদের বিজয়ে বিশেষ ভূমিকা রাখার জনশ্রুতি আছে। তাই আসনটিতে প্রধান দুই দল ভোটারদের টানতে সচেষ্ট, যেখানে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ৪,১৮৯ জন। আমরা হিন্দু মুসলমান প্রায় সমান সমান। হিন্দুরা যদি কোনো পক্ষকে সমর্থন করে, সে পক্ষ মনে হয় মেবি জয়লাভ করলেও করতে পারে। জয় পরাজয়ের নিয়ামক হিসেবে নাজিরপুরকেই ধরা হয়। ভান্ডারিয়া, কাউখালী ও নেসারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ২ আসন। এখানে মোট ভোটারের শতকরা ৪৯ ভাগ নেসারাবাদে, যার মধ্যে শতকরা ১৯.৫ ভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের। পোস্টাল ভোটার ৩,৯৯২ জন। ২ লক্ষর অধিক আমাদের এই স্বরূপকাঠিতে ভোটার। এখান থেকে যিনি বিজয় হন তিনি নির্বাচনে জয়ী হন। নাজিরপুর ও নেসারাবাদ উপজেলার গুরুত্ব বিবেচনায় এখানকার ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। হিন্দু মুসলমান মিলেমিশে সবার আগে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে ওই অঞ্চল মানুষ বিশ্বাস করে বিধায় আমাদের সাথে অধিকাংশ মানুষ রয়েছে। সনাতন ধর্মের যে অঞ্চলই থাকুক না কেন, সেটা জিয়ানগর, পিরোজপুর বা নাজিরপুর, সব অঞ্চলের মানুষরা আমাদের উপর আস্থা রাখে। মানুষ বিশ্বাস করে যে তারা আমাদের কাছে সব থেকে বেশি নিরাপদে থাকবে। এই জন্য তারা আমাদের সাথে অতীতেও ছিল, এখনও আছে। পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে মাত্র ২ জন। ডিবিসি নিউজ ডেস্ক। শুধুমাত্র সংযোগ পথ না থাকায় নেত্রকোনায় অব্যবহৃত হয়ে আছে ৩.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। কয়েক দফা মেয়াদ বাড়ালেও শেষ হয়নি সংযোগের কাজ। তবে ভূমি অধিগ্রহণে বরাদ্দ না থাকায় সংযোগ পথ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এলজিডি। নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন অফিস থেকে কুমারপুর ফেরিঘাট সড়কে খালের উপর নির্মাণ করা হয়েছে একটি পিসি গার্ডার সেতু। কিন্তু দীর্ঘদিনেও সংযোগ সড়ক স্থাপন না হওয়ায় এটি এখন পরিত্যক্ত সেতু হিসেবে পরিচিতি পেয়েছে। ২০২১ সালে বিশেষ প্রকল্পের আওতায় ৩,৪৪,৪৩,০০০ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। রাস্তা নেওয়ার মতোই এই ব্রিজের কারণে আমরা অনেক ভোগান্তিতে আছি বর্তমানে। বছর খানিক ধরে কাজ বন্ধ, কাজ করে না। এমন কি কাজ কি হবে কি না তা তো আমরা জানি না। সর্বদিকের মানুষ ঘুরিয়ে দিয়া এই রাস্তায় ওটা বসাটা হয়ে যায়। ২০২২ সালের ১০ই আগস্টের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় ২ দফায় বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। সর্বশেষ ২০২৪ সালের ৩০শে জানুয়ারি পর্যন্ত সময় বাড়ালেও হয়নি সংযোগ সড়কটি। একটা বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে মানুষ আনিগুনি করতে পারে না। ব্রিজ হলে কি তবে এই যে রাস্তার মধ্যে মাটি দিছে না, ব্রিজটা লটকাইল হয়েছে বললে কিন্তু দুইটা মাথার সংযোগ এখন হয় নাই। যখন ব্রিজটা শুরু করে তখন ওইখানকার যারা ছিলেন ওনারা বলছিলেন যে আমরা অ্যাপ্রোচ রোডের জন্য জায়গা দিবেন। যখন ব্রিজ হয়ে গেছে তখন আর আসলে জায়গা দিতে চাচ্ছেন না। এই কারণে ব্রিজটা আসলে ওই স্ট্রাকচারটা হয়েই পড়ে আছে। কোটি টাকার দৃশ্যমান এই সেতু এখন পরিত্যক্ত। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ডালের বড়ি শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি, কবে ছুটি। গাইবান্ধা জেলার খামার বোয়ালি গ্রামে গেলে মনে পড়ে যায় কবি আবু জাফর ওবায়দুল্লাহর ২১শে কবিতার এই লাইনটি। ডালের বড়ি প্রতিদিনের খাবারে সবজির সঙ্গে পছন্দ সুস্বাদু এই বড়ি সারা বছর তৈরি করা হলেও শীত মৌসুমে চাহিদা বাড়ার কারণে কারিগরদের বেড়েছে ব্যস্ততা। গাইবান্ধা সদরের খামার বোয়ালি গ্রামের পরিবারগুলো বাড়তি আয়ের জন্য প্রায় সারা বছরই তৈরি করে থাকে ডালের বড়ি। ডালের বড়ির প্রধান উপকরণ মাসকলাই ডাল। কালো জিরা ডাল সারা রাত ভিজিয়ে রেখে ভোরে শিলপাটায় বেটে তৈরি করা হয় বড়ি, পরে রোদে শুকাতে দেয়া হয়। নারীরাই বেশিরভাগ কাজ করেন, হাত লাগান পরিবারের অন্যরাও। প্রতিটি পরিবার দিনে ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত বড়ি তৈরি করতে পারে। প্রতি কেজি বড়ি তৈরিতে খরচ হয় ১৫০ থেকে ২০০ টাকা। প্রতি কেজি বড়ি বিক্রি হয়
300 থেকে 400 টাকায়। 600 টাকা ধরা, 120 টাকা কেজি, 10,000 টাকা মিনিমাম একটা লোকের ব্যবসার পুঁজি লাগে। 15-16 জন ঘর আছে, 40-50 জন মিলিয়ে আমরা মনে করি ব্যবসাটা করতেছি আর কি। 2 রকমের বড়া বাসায়, বড়া তরকারি দিলে খুব সুস্বাদু লাগে। যেদিন পাক করবেন সেদিন এক স্বাদ, পরের দিন বাসাটার এক স্বাদ। এই ক্ষুদ্র শিল্প রক্ষায় কারিগরদের প্রশিক্ষণ ও অর্থ সহায়তা এবং সহযোগিতার আশ্বাস বিসিকের। অন্যান্য যে আমাদের সহযোগিতাগুলো আছে আমরা তাদেরকে এগুলো দিয়ে আসছি এবং ভবিষ্যতেও দেব। বিসিক জেলা কার্যালয় গাইবান্ধা সবসময় উদ্যোক্তাদের পাশে আছে এবং আমাদের প্রতিনিয়ত যে সহযোগিতাগুলো আসে আমরা তাদেরকে এগুলো জানিয়ে থাকি। ডালের বড়ি তৈরি করে জেলার খামার বোয়ালি গ্রামের পরিবারগুলো দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতেও অবদান রাখছে। ডিবিসি নিউজ ডেস্ক।